This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে বড় খবরের নজর রাখবো, এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে আজ। 26,000 শিক্ষাকর্মীর চাকরি থাকবে নাকি বাতিল হবে, এই নিয়েই আজ শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে হবে শুনানি। পুরো প্যানেল বাতিল নাকি যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ, জানাবেন আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আরো বিস্তারিত। সুমন, দেখো, 26,000 শিক্ষাকর্মীর ভবিষ্যৎ ঝুলে রয়েছে শীর্ষ আদালতে। তুমি জানো যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে প্রত্যেকের চাকরি বাতিল হয়ে যাবে, তার কারণ পুরো প্রক্রিয়ায় বেনিয়ম এবং দুর্নীতি হয়েছে। তারপর রাজ্য চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে স্থগিতাদেশ আসায় এরা চাকরিতে বহাল রয়েছেন। তবে আজকে শুনানি পর্ব রয়েছে, যা বেলা 10:30 থেকে 11টার মধ্যে হবে। সেখানে প্রধান বিচারপতি জানতে চাইবেন যে আদৌ কি যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব নাকি পুরো প্যানেলই বাতিল করতে হবে। এই দুই সিদ্ধান্তের মধ্যে কোনো এক সিদ্ধান্ত নেবে দেশের শীর্ষ আদালত, এবং তারপরেই নির্ভর করবে 26,000 শিক্ষাকর্মী চাকরিতে থাকবেন কিনা। অর্থাৎ এই 26,000 শিক্ষাকর্মী যারা এতদিন সুখের চাকরি করছিলেন, সরকারি চাকরি, তাদের চাকরিতে আদৌ থাকবে কিনা তা আজকে জানা যেতে পারে। সুপ্রিম কোর্টে কটা নাগাদ এই মামলার শুনানি হতে পারে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে? যেহেতু গতকাল এই মামলা শুনানি হয়েছিল গত দিনে, সেদিন কিন্তু বিচারপতি বলেছেন যে বেলা 10:30 থেকে 11টার মধ্যে তিনি এই মামলা শুনবেন, এবং মামলা সংক্ষিপ্ত করা হয়েছে, খুব ছোট পরিসরে আনা হয়েছে। সেক্ষেত্রে শুনানিতে গুরুত্বপূর্ণ বেশ কিছু ডিরেক্টিভ আসতে পারে বলে আইনজীবীরা মনে করছেন। অনেক ধন্যবাদ তোমাকে সুমন। তবে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা তারা কি বলছেন এ বিষয়ে শোনাবো। ইতিপূর্বেই মাননীয় প্রধান বিচারপতি তিনি মামলাটি সংক্ষিপ্ত করে দিয়েছেন, এবং তো আমরা আশা করব তারা আগামীকালকে যোগ্য অযোগ্যের সঠিক বিভাজন করে অযোগ্যদের সম্পূর্ণ তালিকা সেখানে পাঠাবেন। এই দুর্নীতির ফলে যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে সুযোগ দেওয়া হোক, এবং যারা নিজের মেধার যোগ্যতাতে চাকরি পেয়েছেন যোগ্যতার প্রমাণ দিয়ে, তাদেরকে সামাজিকভাবে তাদের যে সম্মানহানি হয়েছে তার থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আর এসএসসি যদি দায়িত্ব না নিতে চায় তাহলে সুপ্রিম কোর্টের কিন্তু সেই ক্ষমতা আছে। সুপ্রিম কোর্ট আলাদা করে কমিটি কনস্টিটিউট করে এই পৃথকীকরণের কাজটা করুক, এবং এসএসসিকে চাপ দিয়ে নির্দেশ দিক এই কাজ করাতে। আর এবার যে খবরের নজর রাখবো, মেমারির সিনেমা হল পাড়ায় মাদক পাচারকারীর ডেরায় হানা দিয়ে 42 লক্ষ টাকা নগদ উদ্ধার। 47 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ধৃত মহিলা মাদক পাচারকারী বাড়িতে রীতিমতো বাংকার তৈরি করে সেখানে গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল। বেসমেন্টের নিচে থরে থরে সাজানো টাকা, সেই টাকা উদ্ধার করে পুলিশ। অভিযান চালিয়ে পুলিশের চোখ কার্যত ছানা ভরা। গোখাদ্যের আড়ালে বস্তা বস্তা গাঁজার খোঁজ পায় পুলিশ। এইখানে ঘুরতে এলাম। কোথায় ঘুরতেছেন আপনি? জানেন এখানে এই বাড়িতে গাঁজা বিক্রি হয়? গাঁজা না না, তার এখানে কি করতেছেন? এইখানে এসছি, তো দরকার এসছিলাম। এখানে বাড়িতে কি করতে, কি দরকার? গাঁজা কিনতে না? হ্যাঁ, গাঁজা কিনিনি, এখানে বিক্রি হয় না। যেখানে কি হতো জানেন না। এর আগেও ইতিপূর্বে এলাকার যে মানুষজন ছিল তারা এই ধরনের বিষয়গুলোকে নিয়ে প্রশাসনকে জানিয়েছিল, এবং পুলিশ বারংবার কিন্তু সতর্ক করেছে। তার মা যিনি ছিল তাকেও কিন্তু এর আগে পুলিশ এরকম এই গাঁজা বিক্রয় করার অপরাধে কিন্তু গ্রেপ্তার করেছিল, এই ইতিপূর্বে হয়েছে। কিন্তু তারপরেও যে গতকাল যে ঘটনা ঘটে গেছে সেখানে কিন্তু মানুষ স্তম্ভিত, কারণ যেভাবে ছাগলের যে একটা ঘর রয়েছে সেখানে তার তলায় বাংকার করে যেভাবে টাকা এবং গাঁজা এবং যে ছাগলের যে খাবার, সেই খাবারের মধ্যে লতা পাতা জড়িয়ে যেভাবে বস্তা রাখা হয়েছিল, সেটি নিয়ে কিন্তু মানুষজন অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছে। পাশাপাশি পরের খবরে আমরা এবার নজর রাখবো, টাকা দিয়ে জাল নথি দিয়ে দেদার ভারতীয় পাসপোর্ট তৈরি হচ্ছে। পুলিশের তদন্তে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 5 জনকে। কিন্তু পাসপোর্ট তো আর মুদির দোকানে তৈরি হয় না নিশ্চয়ই, বা সাইবার ক্যাফে, ধরুন সেখানেও পাসপোর্ট পাওয়া যায় না। তাহলে পাসপোর্ট কি? পাসপোর্ট হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা পরিচয়পত্র। তাহলে প্রশ্ন হচ্ছে যে কিভাবে, কাদের হাত ধরে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি হচ্ছে? যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতেই সেই উত্তরটা কিন্তু মিলছে। কারণ পাসপোর্ট চক্রে পুলিশের জালে ধরা পড়েছে ডাকঘর থেকে পাসপোর্ট কেন্দ্রের অস্থায়ী কর্মী পর্যন্ত, মানে নিচু তলা থেকে উপর তলা পর্যন্ত যুক্ত রয়েছেন এমনই অনুমান করা হচ্ছে। তদন্তকারীদের দাবি যে আটঘাট বেঁধেই পাসপোর্ট চক্রের কাজ করছে। কলকাতা ও আশপাশের জেলায় পাসপোর্ট চক্রের কারবারের পেছনে পড়েছে কলকাতা পুলিশ। তদন্ত যত এগোচ্ছে ধরপাকড় বাড়ছে, সামনে আসছে পাসপোর্ট চক্রের কাজ করার পদ্ধতিও। আপাতত চক্রের পান্ডা হিসেবে ধৃত বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাসের নাম উঠে এসেছে। পুলিশ সূত্রের খবর, এজেন্টের মাধ্যমে বাংলাদেশিরা সমরেশের সঙ্গে যোগাযোগ করত।
প্রথমে বাংলাদেশিদের জাল পরিচয়পত্র তৈরি হতো, জাল বার্থ সার্টিফিকেট থেকে ভোটার আধার, এমনকি স্কুলের জাল সার্টিফিকেট এবং মার্কশিটও তৈরি হতো। এরপর জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির জন্য আবেদন। জাল নথি তৈরির অভিযোগে বেহালার পর্ণশ্রীর বাসিন্দা দীপঙ্কর দাসকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ অভিযানে উদ্ধার হয়েছে জাল নথি তৈরির সরঞ্জাম, কম্পিউটার ও প্রিন্টার। প্রশ্ন হলো, কিভাবে পাসপোর্ট চক্রের হদিশ পেল পুলিশ? জানা গিয়েছে, নির্দিষ্ট পোস্ট অফিসে একাধিক পাসপোর্ট জমা হওয়ায় সন্দেহ। 27শে সেপ্টেম্বর ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়। এরপরই তদন্তে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের জালে চক্রের একের পর এক কারবারি। পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী তারকনাথ সেন গ্রেফতার হয়েছেন। জানা গিয়েছে, চক্রের পাণ্ডা সমরেশ বিশ্বাস যাবতীয় ভুয়ো নথি তারককে পাঠিয়ে দিতেন। সেই নথি যাচাই ছাড়াই পাসপোর্টের পোর্টালে আপলোড করতেন তারক। ফলে জাল নথিতেই পাসপোর্ট ইস্যু হয়ে যেত। পাসপোর্ট স্পিড পোস্টের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছয়। তদন্তকারীদের দাবি, পোস্ট অফিসেও চক্রের হাত ছিল সক্রিয়। ডাকঘরের অস্থায়ী কর্মী দীপক মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, পঞ্চশায়র ডাকঘরে কাজ করত দীপক। সূত্রের খবর, পোর্টালে আপলোডের সময় ভুল ঠিকানা দেওয়া হতো, কিন্তু একটি নির্দিষ্ট ডাকঘরের পিনকোড দেওয়া থাকত। ফলে ঠিকানা খুঁজে না পাওয়ায় পাসপোর্ট ডাকঘরে ফেরত আসত। ডাকঘর থেকে সেই পাসপোর্ট সংগ্রহ করে নিত দীপক। টাকার বিনিময়ে সেই পাসপোর্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশিদের হাতে চলে যেত। এই কাজে ধৃত দীপক মণ্ডল ভালো টাকা কমিশন পেত, মানে পাসপোর্টের আবেদন থেকে গ্রাহকের কাছে মোটা টাকায় হস্তান্তর। সবটাই হতো চেন সিস্টেমে। তদন্তকারীদের অনুমান, দীপকের মতো ডাকঘরে যুক্ত আরও অনেকেই এই চক্রের সঙ্গে জড়িত। ধৃতদের জেরা করে পাসপোর্ট চক্রের শিকড়ের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। সুপ্রিয় ও সৌভিকের রিপোর্ট, TV9 বাংলা।